আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমরা জানো আমরা তোমাদের ফিজিক্স 2 বইয়ের চ্যাপ্টার 1টা কমপ্লিট করেছি, ভালোভাবে কমপ্লিট করেছি। তোমরা যদি আমার ভিডিওগুলো দেখে দেখে সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারো, আশা করি 1 নম্বর চ্যাপ্টারে তোমাদের কোনো সমস্যা থাকবে না। তো চলো আমরা আজকে 2 নম্বর চ্যাপ্টার নিয়ে আলোচনা করি তোমাদের ফিজিক্স 2 বইয়ের। এবং এই 2 নম্বর চ্যাপ্টারটা থেকে কিন্তু অবশ্যই একটা বড় প্রশ্ন থাকবে, আমরা জানি। তো চলো আমরা সরাসরি শুরু করি। শুরু করার আগে আমরা কিছু বেসিক নিয়ে আলোচনা করব, দেন আমরা কোশ্চেনে চলে যাব। মানে একটা বস্তুর উপরে যদি আবার তাপ প্রয়োগ করা হয় তাহলে কিন্তু বস্তুটার প্রসারণ ঘটে, আমরা জানি। তো এই ক্ষেত্রে একটা বস্তুর উপরে তাপ যখন প্রয়োগ করা হয় তখন বস্তুটা আদি দৈর্ঘ্য থেকে কতটুকু বৃদ্ধি পাচ্ছে, আর দৈর্ঘ্য বৃদ্ধি পেলে অবশ্যই তার ক্ষেত্রফলেরও পরিবর্তন হয় এবং তার আয়তনেরও পরিবর্তন হয়। টোটালটাই যে তাপমাত্রার পরিবর্তনের কারণে পরিবর্তন হচ্ছে, তো সেই বিষয়গুলো নিয়ে অধ্যায়ে আলোচনা করা হয়েছে যে একটা পদার্থের উপরে তাপমাত্রার প্রভাবটা কী। তো এখানে এক একটা পদার্থ কিন্তু এক এক রকমভাবে প্রসারণশীল হয়, ঠিক আছে, আমরা জানি। যেমন তুমি যদি একটা লোহাকে তাপ দাও তাহলে সামান্য মানে সামান্য পরিমাণে পরিবর্তন হবে, যেটা তুমি ইউ ক্যানট সি প্রপারলি। বাট তুমি যদি একটা অ্যালুমিনিয়ামকে তাপ দাও তখন কিন্তু একটু বেশি প্রসারিত হবে, তখন তুমি হয়তো চোখে দেখতে পাবা। অথবা তুমি যখন একটি তামাকে তুমি যখন তাপ দেবা তখন কিন্তু এর প্রসারণটাও ভিন্ন রকম হবে। অর্থাৎ তাপের যে প্রভাবটা এটা কিন্তু এক একটা পদার্থের ওপর এক এক রকমভাবে কাজ করে, ঠিক আছে। তো বেসিক্যালি 3টা বিষয়ের উপর এই প্রসারণটা নির্ভরশীল। সেটা হচ্ছে আমরা যেটাকে বলি দৈর্ঘ্য প্রসারাঙ্ক, ক্ষেত্র প্রসারাঙ্ক এবং আয়তন প্রসারাঙ্ক, যেটা একটা বৈশিষ্ট্য বলা যায়, যে বৈশিষ্ট্যের কারণে এই প্রসারণগুলো ঘটে, ঠিক আছে। তো আমরা এর আগে দেখেছিলাম বা আমরা জানি, যদি তোমাদেরকে বলা হয় যে 0.25 পয়সা পার মিনিট, এর মানেটা কি তোমরা কি বলতে পারবে কেউ? এটা আমাদের সময় ছিল, আমরা যখন ছোটো ছিলাম তখন এই যে বাংলা লিঙ্কে এরকম একটা অফার দিত, ঠিক আছে। নিশ্চয়ই তোমরা বুঝে ফেলেছো যে পার মিনিট মানে প্রতি মিনিট। অর্থাৎ এই যে পার কথাটা যেখানে থাকবে বা এই যে বাই কথাটা যেখানে থাকবে সেখানে বোঝায় যে 1 দিয়ে ভাগ করা হয়। এখানে 1 দিয়ে ভাগ করা হয় বলতে 1 মিনিট দিয়ে ভাগ করা হবে। অর্থাৎ তার মানে হচ্ছে প্রতি মিনিটে কয় পয়সা এখানে যতগুলো থাকবে। তো এখানে যদি আমি 100 দিতাম, যে 100 পয়সা পার মিনিট, তখন কিন্তু এই পার বলতে প্রতি মিনিটে 100 পয়সা। বা আমি যদি 100টাকে কেটে দিই তাহলে এটা সংজ্ঞাটা হবে প্রতি মিনিটে যত পয়সা, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পেরেছো। আমি যদি এখন তোমাদের প্রশ্ন করি, নিচে যেটা আমি দেবো সেটা কিন্তু প্রতি হবে, 1 হবে। তাহলে আমি যদি তোমাদের বলি যে দৈর্ঘ্য হচ্ছে 1 L, তাহলে এটার মানে কি? এটা মানে হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যে, আর উপরে হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন, ঠিক আছে। তাহলে এর মানেটা কি? এর মানে কি তোমরা বলতে পারবে? দ্যাটস মিন আমি যদি এটাকে এইভাবে লিখি যে ডেল এল অর্থাৎ দৈর্ঘ্যের পরিবর্তন পার এল, ঠিক আছে, বা L1 মানে আদি দৈর্ঘ্য বা প্রথমে যে দৈর্ঘ্যটা ছিল, তাহলে এর মানেটা কি বলতে পারবা? হ্যাঁ, নিশ্চয়ই বলতে পারবা যে এর মানেটা হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যে যতটুকু দৈর্ঘ্যের পরিবর্তন, এর মানেটা, ঠিক আছে। আবার যদি আমি বলি ডেল এল পার টি মানে তাপমাত্রা, টেম্পারেচার, তাহলে এর মানেটা তোমরা বলতে পারবা? হ্যাঁ, নিশ্চয়ই বলতে পারবা যে প্রতি একক তাপমাত্রায় যে পরিমাণ পরিবর্তন হয় দৈর্ঘ্যটা। এখন যদি আমি এইভাবে বলি যে ডেল এল ডিভাইডেড বাই L1, আবার ওই টি মানে ডেল টি, তাপমাত্রা যেহেতু পরিবর্তন হবে, এর মানেটা কি? এর মানে প্রতি একক দৈর্ঘ্যে এবং প্রতি একক তাপমাত্রায় যে পরিমাণ দৈর্ঘ্যের পরিবর্তন হয়। আশা করি বুঝতে পারছি এই বিষয়টা, যে আমি বললাম সংজ্ঞাটা, এটা বুঝতে পারছো নিশ্চয়ই, যে প্রতি নিচে যেটা থাকবে সেটা পার। অর্থাৎ এখানে যেহেতু 2টা আছে তাহলে 2বার বলবো, প্রতি একক দৈর্ঘ্যে প্রতি একক তাপমাত্রায় যে পরিমাণ দৈর্ঘ্যটা পরিবর্তন হয়। অর্থাৎ এই জিনিসগুলো তোমাকে জানলেই হয়ে যাচ্ছে। এইটাকেই বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা দৈর্ঘ্য প্রসারাঙ্ক। আশা করি বুঝে ফেলেছো। আবার যদি আমি নিচে এটা তো বোঝোই যে প্রতি একক দৈর্ঘ্যে আর প্রতি একক তাপমাত্রার পরিবর্তন, উপরে যদি আমি বলি যে তোমার ক্ষেত্র অর্থাৎ এ, উপরে দিলাম ক্ষেত্রফল বা প্রথমে দিলাম ক্ষেত্রফল, এর মানেটা কি? এর মানেটা হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যে প্রতি একক তাপমাত্রায় যে পরিমাণ ক্ষেত্রফল পরিবর্তন হয় অর্থাৎ ডেল এ, তাকে বলা হয় ক্ষেত্র প্রসারাঙ্ক, যেটাকে আমরা বিটা দ্বারা প্রকাশ করি। আশা করি বুঝতে পারছো আমি কি পয়েন্টে কথা বলছি এটা নিশ্চয়ই ধরে ফেলছি। আমি কিন্তু সংজ্ঞা তৈরি করলাম এতক্ষণ ধরে। একইভাবে আমি যদি এখানে বলি যে নিচে থাকবে L1 আর ডেল টি অর্থাৎ প্রতি একক দৈর্ঘ্যে প্রতি একক তাপমাত্রা পরিবর্তনে যে পরিমাণ আয়তন পরিবর্তন হয় তাকে আমরা কি বলবো?
আয়তন প্রসারণ গুণাঙ্ক বা আয়তন প্রসারাঙ্ক আলফা মানে গামা, এটাকে গামা দ্বারা প্রকাশ করা হয়। নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে আলফা বেটা এবং গামা কাকে বলে। আলফা বেটা গামা হচ্ছে, আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারাঙ্ক, বেটা হচ্ছে তোমার ক্ষেত্র প্রসারাঙ্ক, আর গামা হচ্ছে আয়তন প্রসারাঙ্ক। তাহলে নিচে সবগুলোই সেম থাকবে, অর্থাৎ L1 ডেল টি, এখানেও থাকবে মনে করো L1 ডেল টি, আর এখানেও থাকবে L1 ডেল টি। আর যেহেতু এটা দৈর্ঘ্য প্রসারাঙ্ক তাহলে হবে দৈর্ঘ্যের পরিবর্তন, ক্ষেত্র প্রসারাঙ্ক তাহলে হচ্ছে ক্ষেত্রফলের পরিবর্তন, আর আয়তন প্রসারাঙ্ক তাহলে হচ্ছে আয়তনের পরিবর্তন। তাহলে আমরা কিন্তু সংজ্ঞাটা তৈরি করে ফেলাম। এখান থেকে বেসিক্যালি আমাদের মূল ভিত্তিটা শুরু। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখে নিই যে একটা বস্তু প্রথমে আদি দৈর্ঘ্য ছিল তোমার L, আদি দৈর্ঘ্য ছিল কি L1, তো এই পর্যন্ত ছিল। এটাকে আমি বল প্রয়োগে ডান পাশে দিয়ে দিলাম। বল প্রয়োগ বলতে এখানে আসলে বলটা দেওয়া উচিত হয়নি আমার, এখানে তাপ দিতে হবে। তাপ প্রয়োগ করলাম, মনে করো ডেলটি, তাপ প্রয়োগ করলে আমাদের এতটুকু পরিমাণ প্রসারণ ঘটলো, সেটা হচ্ছে ডেল এল। আশা করি তোমরা বুঝতে পারছো। এই জিনিসটা একটু মনে রাখতে হবে। তারপরে আমরা এদের ভিতরে বেসিক্যালি সম্পর্কটা কি সেটা আমাদের বের করতে হবে, অর্থাৎ যে আলফা সমান সমান বা বেটা সমান সমান যে 2 আলফা, ঠিক আছে, 2 আলফা এটা প্রমাণ করতে হবে, অথবা গামা সমান সমান যে 3 বেটা এটা প্রমাণ করতে হবে, অথবা গামা সমান সমান যে 6 আলফা এটা প্রমাণ করতে হবে। বোঝা গেল বিষয়টা? কারণ গামা সমান যদি 3 বেটা হয় আর বেটা মানে তো 2 আলফা, তাহলে 3 দুগুণে তো 6 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদেরকে প্রমাণ করতে হবে। চলো আমরা সরাসরি অঙ্কে চলে যাই, এবং একটা অঙ্ক খুব ভালোভাবে আজকে বুঝবো, আমরা বুঝে লেকচারটা শেষ করব। বাকি লেকচারগুলো সহজেই আমাদের হয়ে যাবে, এবং আমরা রচনামূলক শেষ করব আর কি। আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে এসেছি, যে পদার্থের উপর তাপের যে প্রভাবটা সেটা আমাদের এখানে বের করতে হবে। তো এখানে প্রশ্ন রয়েছে, কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারাঙ্ক ও ক্ষেত্র প্রসারাঙ্কের ভিতরে মধ্যে সম্পর্ক নির্ণয় করো, অর্থাৎ বেটা সমান 2 আলফা। ঠিক আছে, তো আমরা রচনামূলকটা পড়লে বেসিক্যালি সবগুলো হয়ে যায়। তারপর আমি এইটা প্রথমে দেখাচ্ছি, তারপরে রচনামূলকটা একটু টাচ দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারছো আমাদের কী নিতে হবে, ক্ষেত্র এবং দৈর্ঘ্য, এটা কিন্তু নিতে হবে। তাহলে হয়ে যায়। এখন যেহেতু আমরা বেসিক বুঝে গেছি, এখন তোমাদের আর না বোঝালেও চলবে, তোমরা এমনিতেই পারবা। দেখো, মনে করি T1 তাপমাত্রার কোনো বস্তুর আদি দৈর্ঘ্য L1, অর্থাৎ প্রথম দিকে তাপমাত্রা ছিল T1 আর দৈর্ঘ্য হচ্ছে L1, আর ক্ষেত্রফল আছে A1 প্রথম দিকে। তো তাপমাত্রা তখন বৃদ্ধি পাচ্ছে, তখন সবগুলো পরিবর্তন হয়ে 1 থেকে 2 হয়ে যাচ্ছে। দ্যাটস মিন তাপমাত্রা হবে T2, চূড়ান্ত দৈর্ঘ্য অর্থাৎ পরিবর্তিত দৈর্ঘ্য হবে L2, আর ক্ষেত্রফলটা পরিবর্তিত হওয়ার পরে যে টোটালটা হবে A2। এখন এদের ভিতরে পরিবর্তনটা কী ঘটছে? অবশ্যই আমার প্রথমে ছিল 10 টাকা আমার পকেটে, এখন আছে 20 টাকা। তাহলে পরিবর্তন হয়েছে কি? এটা ছিল মনে করে যে L1, এটা হয়ে গেল কি L2। এখন পরিবর্তন হয়েছে কি 20 মাইনাস 10, এই যে ডেল এল। আশা করি বুঝতে পারছো যে পরিবর্তনটা হচ্ছে বিয়োগ হবে, বড়টা থেকে ছোটোটা বিয়োগ হবে। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে তাপমাত্রার পরিবর্তন ডেল টি হচ্ছে T2 মাইনাস T1, কারণ কি বড়টা কিন্তু T2, এটা দেখা যাচ্ছে 20 ডিগ্রি আর এটা 10 ডিগ্রি, এটা পরিবর্তন হয়েছে। ঠিক আছে, তাপমাত্রা বড়টা থেকে ছোটোটা বার। একইভাবে দৈর্ঘ্যের পরিবর্তন ডেল এল মানে L2 মাইনাস L1, ক্ষেত্রফলের পরিবর্তন ডেল এ ইকুয়াল টু A2 মাইনাস A1। ভেরি সিম্পল হয়ে গেল। এখন দেখো, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা অনুসারে আমাদের নিশ্চয়ই আর বোঝানো লাগবে না, বিকজ তোমরা অলরেডি জেনে গেছো, ইউ হ্যাভ অলরেডি নোন ফ্রম মাই বেসিক ডিসকাশন। ঠিক আছে, তো আলফা সমান এই যে ডেল এল, উপরে হবে দৈর্ঘ্যের পরিবর্তন, আর নিচে আছে এই যে দৈর্ঘ্য আদি দৈর্ঘ্য ইন্টু তাপমাত্রা পরিবর্তন, অর্থাৎ প্রতি একক দৈর্ঘ্যে এবং প্রতি একক তাপমাত্রা পরিবর্তনে যে পরিমাণ দৈর্ঘ্যের পরিবর্তন হয় তাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি আলফা সমান সমান এটা। তো এখান থেকে আমরা ক্রস গুণন করব, তাহলে এর নিচে যদি 1 থাকে তাহলে ডেল এল সমান সমান আলফা L1 ডেল টি। ভেরি সিম্পল। পরে আমরা জাস্ট মানটা বসিয়ে দেবো। দেখো ডেল এল মানে কি, এই যে ডেল এল মানে হচ্ছে L2 মাইনাস L1, এই যে L2 মাইনাস L1 রাখলাম, আর এটা তো আগেরটাই থেকে গেল। এখন আমরা জাস্ট L2 এর মানটা বের করব। L2 মানে L1টা এই পাশে মাইনাস আছে বামে, ওই ডান পাশে চলে গেলে প্লাস, এদের প্রথমে রাখলাম। তাহলে L1 আর এটার আগে কিছু নাই, মানে প্লাস আলফা L1 ডেল টি। তাহলে এখানে দেখো L1 কিন্তু দুইটা আছে, এই একটা আর এই একটা। তাহলে আমাদের কী করতে হবে এখানে? অবশ্যই বুঝতে পারছো, উৎপাদকের নিয়ম অনুসারে আমাদের প্রথম কাজই কমন নেওয়া। এই যে L2 সমান হবে এই যে L1 কমন নিলে 1 প্লাস আলফা, এই যে L1 চলে গেল ডেল টি, এটা থাকবে। ঠিক আছে, এখন দেখো অনুরূপভাবে তুমি একটা জিনিস চিন্তা করো, আমি যখন দৈর্ঘ্যের ক্ষেত্রে পেয়ে গেলাম L2 সমান L1 ইন্টু 1 প্লাস আলফা আর টি বা ডেল টি, এটা যদি দৈর্ঘ্যের ক্ষেত্রে হয় তাহলে কি ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা বের করতে পারবো না? অবশ্যই পারবো। A2 এখানে 2 হবে আর এখানে 1 হবে, আর জিনিসটা একই থাকবে। তো 1 প্লাস এই যে আলফা জায়গায় এখন হবে কি বলতো, ক্ষেত্রের ক্ষেত্রে আমরা জানি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বেটা, সেই বেটাটা বসবে
ডেল টি। যদি এখানে আমাদের তোমার আয়তন হতো V2, তখন কি তোমরা বুঝতে পারতে কী হবে? অবশ্যই বুঝতে পারতে। সেটা হচ্ছে V1 × 1 প্লাস এই যে তখন এই বেটার ক্ষেত্রে তখন হবে গামা ডেল টি। ঠিক আছে, তো সেইটাই আমরা লিখলাম এখানে যে অনুরূপভাবে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কর সংজ্ঞা অনুসারে এই যে A2 সমান হবে A1 × 1 প্লাস বেটা ডেল টি। যেহেতু এটা সংক্ষিপ্ত প্রশ্ন আর এইভাবে ডিটেলসে বের করা লাগবে না। ঠিক আছে, তোমরা এইটুকু অনুরূপভাবে দিয়ে দিলে হবে। এখন আমাদের শুধুমাত্র একটু ক্যালকুলেশন করলে হয়ে যাবে। তো যেহেতু এটা হচ্ছে ঘনাকৃতির, দেখুন লিখে রেখেছি, যেহেতু বস্তুটা ঘনাকৃতির কল্পনা করা হয়েছে, তাহলে ঘনকের ক্ষেত্রফল বা বর্গ বলতে পারো। তাহলে এটা যদি দৈর্ঘ্য হয় L, এটাও যদি L হয়, তাহলে ক্ষেত্রফল কী হবে বলো তো? L² হবে। তো সেটা এখানে দেওয়া হয়েছে যে এ মানে কি, এ আছে ক্ষেত্রফল আছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তো দৈর্ঘ্য L2 প্রস্থ L2, তাহলে L2² এখানে হবে। A1 মানে কি, L1²। আশা করি বুঝতে পারছো ক্ষেত্রফলের সূত্র জাস্ট, একটা হচ্ছে L2, একটা হচ্ছে L1, 1 প্লাস বেটা ডেল টি। এখন জাস্ট শুধুমাত্র আমরা মান বসিয়ে দেবো। দেখো L2 এর মানটা কী হবে বলো তো? এই যে L2 এর মানটা হবে L1 × 1 প্লাস আলফা ডেল টি, তারপরে এই স্কোয়ার আছে বলে স্কোয়ার দিয়ে দিলাম, আর এখানে L1² থাকবে আর এটাও থাকবে। পরবর্তীতে জাস্ট আমরা স্কোয়ারটাকে ভাগ করে দেবো, L1 এর উপর স্কোয়ার দিয়ে দেবো, আর এই পুরোটার উপর স্কোয়ার দিলে A + B হোল স্কোয়ারের সূত্র হয়ে যায়। সূত্রটা কি? A², এই যে 1 এর স্কোয়ার মানে 1 প্লাস 2AB, 2A হচ্ছে 1 আর B মানে এটা 1 চলে গেল, প্লাস B², B মানে এইটা এর স্কোয়ার, আর সমান এটা থেকে যাবে। এখানে দেখো L1² আর L1² দুই পাশ থেকে ক্যান্সেল আউট হয়ে গেলে আমাদের থাকবে কি এইটা আমরা বসিয়ে দিলাম। এখন প্রশ্ন হলো এটা কোথায় গেলো? কারণ এই যে দৈর্ঘ্য প্রসারণ যে গুণাঙ্কটা, এটার মানটা খুবই ছোট, তাপমাত্রাটাও খুবই ছোট, টোটালটা এমনিতেই ছোট, তার স্কোয়ার করলে আরও ছোট হয়ে যায় বলে আমাদের এটাকে 0 ধরতে হবে। তো এখানে আলফা ডেল টি স্কোয়ার এর মান অতি ক্ষুদ্র, এই জন্য 0 ওটা বাদ দিয়ে দিলাম। ঠিক, স্কোয়ারটা বাদ দিয়ে দেবো, নর্মালিটা বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, তো এখানে দেখো 2 আলফা ডেল টি থাকবে, আর এখানে 1 প্লাস বেটা ডেল টি থাকবে। এখানে এই যে 1 কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে থাকবে 2 আলফা ডেল টি, এবার থাকবে বেটা ডেল টি কাটাকাটি চলে গেল, 2 আলফা সমান বেটা, তাহলে আমরা সাইড চেঞ্জ করে দিয়ে বেটা সমান 2 আলফা। কি বোঝা গেছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন তোমাদের বাসার যে কাজটা থাকবে সেই কাজটা হচ্ছে আমাদের রচনামূলক প্রশ্ন। দেখো এই যে এইটা আছে সংক্ষিপ্ত প্রশ্ন। তো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণকে এবং আয়তন প্রসারণকের মধ্যে সম্পর্ক, জাস্ট দৈর্ঘ্যের সাথে আয়তনটা করতে হবে। ঠিক আছে, তো এইটা আমি জাস্ট তোমাদের দিয়ে দিলাম। বাট এই যে রচনামূলক তোমরা যদি পারো এমনিতে সবগুলোই পারবা। এই যে রচনামূলকটা একটা স্ক্রিনশট দিয়ে নাও, যে আলফার সাথে কীভাবে বেটা করতে হয় সেটা আমরা দেখলামই। এখন পরবর্তীতে আলফার সাথে আবার গামাটা করে ফেলবা, করলে হয়ে যাবে। জাস্ট স্ক্রিনশট দিয়ে নাও। তো আজকে এই পর্যন্ত থাকবে। তোমাদের এই দুইটাই বাসার কাজ থাকবে। এই দুইটার ভিতরে কিন্তু দুইটা প্রশ্নই আসতে পারে, বিকজ যদি রচনামূলক প্রশ্ন হিসেবে থাকে তাহলে শেষেরটা যেটা দেখালাম ওইটা থাকবে, আর যদি সংক্ষিপ্ত আকারে থাকে তাহলে তো ওইটা থাকবে। তবে দুইটার ভিতরে ইনশাআল্লাহ একটা পাবাই 100%। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাকবে। পরবর্তী লেকচারগুলোতে আমরা এই অধ্যায়ের বাকি প্রমাণগুলো এবং যদি কিছু অঙ্ক থেকে থাকে তাহলে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই হোমওয়ার্ক করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।